নমস্কার, শুভ সন্ধ্যা। বর্ধমান ফুডিজ ক্লাব আয়োজিত লাইভ প্রোগ্রামে সকলকে স্বাগত। আজকের লাইভ প্রোগ্রামের আমাদের টপিক হাউ টু সার্ভাইভ ইউজিং লোয়ার রিসোর্সেস। একদিকে লকডাউন, অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আমফান ঝড়ের যে দাপট, মানুষজন অনেক মানুষ রোজগারহীন, অনেক মানুষ সহায় সম্বলহীন। এই সময় দাঁড়িয়ে কিভাবে কম রিসোর্স নিয়ে বা কম রোজগার থাকা সত্ত্বেও সঠিকভাবে আমরা জীবনে চলতে পারি, সেই সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলবেন আজকে আমাদের অতিথি নবীন রাজদেব স্যার, মর্গান স্ট্যানলি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, এবং আহ, নবীন স্যার আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমবিএ ফিনান্স সেটা কমপ্লিট করার পর প্রায় 14 বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো স্যার আপনাকে প্রথমেই অনেক অনেক স্বাগত বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে আমাদের এই লাইভ থ্যাংক ইউ। অনুষ্ঠানে। তো স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে আপনার এই টপিকটা সম্পর্কে আপনার যেটা ধারণা, সেটা আমরা প্রথমে আপনার এই টপিকটা সম্পর্কে যেটা ভিউ, সেটাকে আমরা প্রথম জেনে নেব, দেন আমরা যে কমেন্ট সেকশনে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়ে আমরা কন্টিনিউ করব। অবশ্যই। থ্যাংক ইউ সিদ্ধার্থ। সো প্রথমেই আমার নমস্কার নেবেন। আমি আজকে প্রায় 13 বছর বর্ধমানের বাইরে। 2007-এ আমি এমবিএ কমপ্লিট করি, তারপর থেকেই মোরলেস আমি বর্ধমানের বাইরেই আছি। তা আগেই আমি ধন্যবাদ জানাতে চাই বর্ধমান ফুডিজ ক্লাবের। তা দুটো জিনিস প্রাইমারিলি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু দেবজিৎ, ও বর্ধমান ফুডিজ ক্লাবের একটা ইম্পর্টেন্ট পার্টিসিপেন্ট আর মেম্বার অ্যাজ ওয়েল। তা আমি যখন ওর সাথে কথা বলি অনেকগুলো ব্যাপার নিয়ে, তখন আমি জানতে চাইলাম যে আমি অ্যাজ আ বর্ধমানবাসী আমার কাছে কি এক্সপেক্ট করা যেতে পারে, এক, আর দ্বিতীয় আমি কি করে অর্গানাইজেশনের হেল্পে, বর্ধমান ফুডিজ ক্লাবের কোন রকম কোনো হেল্পে কাজে লাগতে পারি। অ্যান্ড দেন ওই ডিসকাশন হতে হতে আমাকে বললো কে একদিন লাইভে আয়, কারণ আমি আগে কিছু আইআইএমস আর এমবিএ কলেজেসে গিয়ে বিভিন্ন ফিনান্স রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করি। তো আমাকে বলেছিল যে একবার এসে লাইভে আয় আর আমাদের মেম্বারদের সাথে ইন্টারঅ্যাক্ট করো। তা হ্যাঁ, প্রথমে জানতে খুব খুব ধন্যবাদ। অ্যান্ড ধন্যবাদ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সোসাইটি অলসো ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর কাজ করছো। পুরো ফুডিজ ক্লাব যেসব প্রোগ্রাম নিয়ে কাজ করছে, আমাকে দেবজিৎ একদিন পুরো ডিটেলস পাঠালো, আমি জানতাম না এগুলো হচ্ছে। তো প্রথমে বলতে চাই এমার্জেন্সি ফুড ব্যাংক, ফিড 100, রেডিলিউশন, সেতা, রংধনু, প্রজেক্ট হেল্প ওয়াটার, অ্যান্ড আমাকে প্রায় 19টা পয়েন্ট পাঠালো। আমি দেখে অবাক হয়ে গেলাম যে বর্ধমানের একটা অর্গানাইজেশন এত সুন্দর কাজ করছে। অ্যান্ড রিসেন্টলি আমরা এই যে দুর্যোগের মধ্যে দিয়ে গেছি, প্রথমে করোনা ডেফিনেটলি অনেকগুলো এই সময় আমরা প্রায় 10,000 ফ্যামিলিকে কভার করেছি। এই করোনার টাইমটাতে আমরা রেশন দিয়েছি প্রায় 10,000 ফ্যামিলিকে। হ্যাঁ, সেটাই বলতে চাইছি যে এই দুর্যোগের দিনে বিএফসি যেমন লোকের পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখেছি অনেকগুলো ভিডিও তোমাদের ফেসবুক পেজে শেয়ার হয়, তোমরা কোথায় কোথায় গেছো। ইভেন আমফানের ভিডিও অনেকগুলো দেখলাম, সুন্দরবনের কোন কোন এলাকা কভার করেছো। খুবই গর্বিত। অ্যান্ড আমি তোমাদের বলবো যে এই ভালো কাজ করে যাও। এত এত সুন্দর একটা ফর্মাল ওয়েতে একটা কাজ চলছে। ইটস আমি বলতে চাই ওটা প্রশংসনীয়। আমি ভাবতে পারিনি যে এরকম লেভেলের একটা সোশ্যালিস্ট কাজ, অর আদার মোর দেন সোশ্যালিস্ট, এত সুন্দর একটা অর্গানাইজেশন চালানো হতে পারে উইথ সো মাচ ইজ অ্যান্ড প্যাশন। আপনাকেও ইনভিটেশন রইলো বর্ধমান এলে অবশ্যই আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। একদম। হ্যাঁ, এবার আমি যদি একটু ডাইভার্ট হয়ে এই টপিকটার মধ্যে যেতে চাই, আমরা কি নিয়ে কথা বলছি, দুটো জিনিস প্রাইমারিলি। এক, আমরা ভাবতেও পারিনি যে আমফান এরকম একটা বিপর্যয় নিয়ে আসবে। সো আমফান ইজ লাইক আ ভেরি, or rather
খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট এই জিনিসটার মধ্যে, কারণ এই জিনিস লাইক দ্যাটস এ ন্যাচারাল ডিজাস্টার। আমরা কোনদিন ভাবতে পারিনি যে এরকম একটা ন্যাচারাল ডিজাস্টার সাডেনলি হিট করে বেঙ্গলকে এত or rather more than 6 or 7 districts কে নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে যাবে। ডেফিনেটলি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম অ্যান্ড অনেকজনা সারপ্রাইজ হয়ে গেছিল, কারণ তারা এক্সপেক্ট করতে পারেনি। বাট মোর দ্যান দ্যাট, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনা অ্যান্ড ওর আফটার ইম্প্যাক্ট, রাইট? তো প্রথমেই বলতে চাই যে অ্যাজ পার ওয়ার্ল্ড অর্গানাইজেশনস লাইক ইউকে বিজনেস অর্গানাইজেশনস এন্ড অনেকজনা যারা প্রেডিক্ট করছে, তারা বলছে এই করোনার এফেক্ট বা ইম্প্যাক্ট এই নেক্সট 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রায় $9 ট্রিলিয়ন হবে অন দি গ্লোবাল জিডিপি। এবার এটাকে একটু ব্রেকডাউন করে যখন বলি গ্লোবাল জিডিপি সেটা কি, আমাদের সবারই একটা আয় মিলে, সব দেশের একটা আয় মিলে তার একটা জিডিপি হয়, আর সেটা নিয়ে একটা গ্রোথ মানে ডিসাইড করা হয় যে একটা ওকে এই এই রিজনে এত আয় জেনারেট হয়েছে বা ইনকাম জেনারেট হয়েছে, অ্যান্ড সেটা থেকে ওই দেশের জিডিপি ক্যালকুলেশন হয়। ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড, আমি একটু সিম্পলিফাই করে দেবো ব্যাপারটাকে। 9 ট্রিলিয়ন জিডিপি কমে যাবে, তার মানে দুটো জিনিস। এক, এখন যে রিসোর্সেস আমাদের কাছে অ্যাভেলেবল আছে গ্লোবালি, ডেফিনেটলি ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি, তার তার কন্ট্রিবিউশন ওই 9 ট্রিলিয়ন জিডিপির মধ্যে যেটা কমে যাবে মেজর থাকবে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং নেশনস। আমাদেরকে বুঝে নিতে হবে ইন্ডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই রিডাকশন অফ 9 ট্রিলিয়ন জিডিপি। নেগেটিভ নিউজ ডেফিনেটলি, বাট হ্যাভিং সেড দ্যাট, তার জন্য কি কি কমে যাবে এটা আগে বুঝতে শিখি। ডেফিনেটলি এই যে 60 দিন লকডাউন আমরা অতিক্রম করলাম, সো 60 দিন লকডাউনের মধ্যে ডেফিনেটলি প্রথম 45টা দিন আমরা যেভাবে যেভাবে কোপ আপ করছিলাম এই এই করোনা নিয়ে, আর ডিফারেন্ট মেজার যেটা গভর্নমেন্ট নিতে চাইছিল, সো সব থেকে প্রথমে দ্য বিগেস্ট কনসার্ন বা সব থেকে প্রথমে যেটা স্ট্রেসফুল ব্যাপার ছিল যে পাবলিক হেলথ কেয়ারটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে, দ্যাট ওয়াজ দি বিগেস্ট কনসার্ন। আর সেই জন্য গভর্নমেন্টের টাইম দরকার ছিল, সো তার জন্য পুরো পাবলিক হেলথ কেয়ারটাকে রিভাইভ করার জন্য আর অ্যারেঞ্জমেন্টস করার জন্য গভর্নমেন্ট ওই 45 দিন টাইম নিল, সো দ্যাট দে ক্যান ক্রিয়েট দ্যাট ইনফ্রাস্ট্রাকচার। তারপর থেকে আমরা দেখছি 45 দিন পর থেকে ধীরে ধীরে জিনিস খুলতে লাগলো, কিছু কিছু দোকান খুলতে লাগলো, এসেনশিয়ালস খুলতে লাগলো, আর ধীরে ধীরে ইকোনমি ফেরত আসতে লাগলো। সো দুটো জিনিস, এই যে 9 ট্রিলিয়ন জিডিপি গ্রোথ বা 9 ট্রিলিয়ন জিডিপি রিডাকশন বলছি, সেইটার মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা খুবই বাজেভাবে হিট হবে। তা আমি দুটো এক্সাম্পল দিয়েছি যে যখন আমি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, প্রথমে বলবো এফএমসিজি নিয়ে। এফএমসিজি হচ্ছে আমার একটা জিনিস লাইক যেটা আমরা লাইক অনেকগুলো এফএমসিজি প্রোডাক্টস আর এসেনশিয়ালস ফর আস, রাইট? অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট, এসেনশিয়ালস মানে এমন একটা জিনিস যেটা আমরা না নিয়ে থাকতে পারবো না। তাও আমরা প্রথম 45টা দিন এই এসেনশিয়ালসেও দেখেছিলাম বিশাল একটা ডাউনফল হয়েছিল। তার কার্ভ, তার রিভাইভাল এমন হবে যে এসেনশিয়ালস, এফএমসিজি প্রোডাক্টস এন্ড এনিথিং যেটা আমরা দৈনন্দিন জীবনে আমাদের দরকার লাগে, তার 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 কার্ভটা হবে একটা ভি। যেই রেটে ওটা পড়েছে সেই রেটে ওটা ওপরে যাবে। কারণ এফএমসিজি প্রোডাক্ট ছাড়া তো আমাদের ডেইলি লাইফ লিড করাটাও মুশকিল। কারেক্ট। সো এফএমসিজির কার্ভটা এখন যদি আপনি দেখেন, প্রথম 20-25টা দিনের পর থেকে ওর কার্ভটা আবার উপরে উঠতে শুরু করেছে, কারণ গভর্নমেন্ট অনেকগুলো মেজার্স ইজি করে দিয়েছে, জিনিসপত্র এখন ইজিলি অ্যাভেলেবল হচ্ছে। আগে গুডস মুভমেন্ট বিটুইন স্টেটসে একটা প্রবলেম ছিল, সেটা এখন ইজ আউট হয়ে গেছে। সেই জিনিসটা এখন দেখছি ধীরে ধীরে রিভাইভ হয়ে এখন একটা জায়গায় চলে এসছে। এখন 8 জুনের পর থেকে তো ফ্রি মুভমেন্ট ইন্টারস্টেটও হয়ে যাবে, তো তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আর ওই জন্য আমরা ভাবছি ইন দ্য নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে তার কার্ভটা হবে একটা ভি, রিভাইভাল উইল বি দি কুইকেস্ট। এবার আপনাকে বলি কিছু কিছু প্রোডাক্ট আছে যাদের রিভাইভাল হবে আ লিটল স্লোয়ার, মানে এই যে এফএমসিজি প্রোডাক্টস হলো তার থেকে একটু স্লো হবে, রাইট? তো এর মধ্যে এফএমসিজির মধ্যে অনেকগুলো জিনিস আছে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন এনি ফুড আইটেমস, তার রিভাইভাল এট এনি পয়েন্ট ইন টাইম ইজ ভি, বাট এনি আইটেম উইচ ইজ নট ফুড,
যেমনি আমি আপনাকে বলছি শ্যাম্পু বা কোনো একটা হাই এন্ড প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট হলো বা এনিথিং, ওগুলো এফএমসিজির মধ্যে পড়ে। বাট তাদের রিভাইভাল কার্ভ হবে, ডাউনফলটা খুব কুইক হবে, তারপর একটা বটম হবে, সেটাকে বলছে ইউ। সেই বটমটা কিছুদিন সময় নেবে, আর তারপরে আবারও ডিমান্ডটা উপরে যেতে শুরু করবে। তা এই হচ্ছে রিভাইভাল অফ এফএমসিজি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ওই জিনিসটা ইউজ করে থাকি। এসেনশিয়াল প্রোডাক্টস অর নন এসেনশিয়াল, লাক্সারি বা এনিথিং উইচ ইজ এ নেসেসিটি, এই 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 হচ্ছে তাদের কার্ভ। বাট আরো ভালোভাবে বুঝতে হবে যে এই কার্ভটা, যে জিনিসটা আমাদের ডেইলি লাগে, সেই জিনিসটার জন্য আমরা বলছি তার জন্য একটা রিকভারি টাইম আছে, যেটা নেবে মেবি 2 থেকে 3 মাস 4 মাস। এবার আমরা আসি এমন প্রোডাক্ট গুলোতে যেগুলো যেগুলো নেসেসিটি নয়, যেগুলো এফএমসিজি নয়, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি না। যেমনি একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি হলো, আহ, বা ধরুন হসপিটালিটি ইন্ডাস্ট্রি হলো, এইসব ইন্ডাস্ট্রি কোটি কোটি মানুষকে এমপ্লয় করে থাকে। এবার কোটি কোটি মানুষের এমপ্লয়মেন্ট, এখানে একটা এখানে একটা প্রবলেম এসছে যে ধরুন আজকে হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেটা বলছি, রেস্টুরেন্টস, হোটেলস, আরো বিভিন্ন ফুড পার্কস আর এইসবে হাজার হাজার লোক এমপ্লয়েড থাকতো। আর সেই সাপোর্ট দেওয়ার জন্য আরো হাজার হাজার লোক বিহাইন্ড দি সিনস, যারা সাপ্লাই দিত, আহ, কিছু লোক ডেলিভারি কাজ করতো, কিছু লোক এনশিওর করতো যে তারা অ্যাজ ফার্স্ট লাইন ফ্রন্ট লাইন স্টাফ হয়ে ওই অর্গানাইজেশন গুলোতে কাজ করছে। মোরলেস এই সব ইন্ডাস্ট্রিগুলোতে একটা বিশাল হিট নেবে, তার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলোর রিভাইভাল উইল বি আ লিটল স্লো। এবার এর সোশিও ইকোনমিক প্যারামিটার, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট আমরা বুঝতে চাই। আমফান ডেফিনেটলি একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটার রিকভারি গভর্নমেন্ট ডেফিনেটলি অনেকগুলো এইডস দিয়ে ওটাকে রিকভার করবে। অনেক প্রপার্টি লস হয়েছে, সেটার জন্য যে টাইম লাগে সেটা তো রিভাইভাল সেই টাইমটা লাগবেই। ডিফারেন্স এটাই, যে সময় আগেও আমরা এই দুর্যোগ দেখেছি, মেবি এত এত বড় ভাবে, এত 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 বিশাল ক্ষয়ক্ষতি হয়ে হয়তো আমরা দুর্যোগ দেখিনি ইন দি রিসেন্ট পাস্ট, কিন্তু আমরা দেখেছি কিছু সাইক্লোন আগেও দেখেছি যেগুলো, আর বন্যা দেখেছি, আরো অনেকগুলো প্রবলেম দেখেছি। রিকভারি ফর আ ন্যাচারাল ডিসাস্টার হ্যাপেন্স বিটুইন 3 to 6 months, 3 থেকে 6 মাসের মধ্যে রিকভারি হয়, যেখানে জীবনকে নর্মাল আনা হয়। এইখানে প্রবলেমটা হচ্ছে আচ্ছা স্যার, জীবন নর্মালের সাথে সাথে স্যার একবার থামাচ্ছি, আমাদের মধ্যে আমাদের নিরঞ্জন জয়েন করছে, তো নিরঞ্জন দাকে আমি একটু অ্যাড করার চেষ্টা করছি। হ্যাঁ নিরঞ্জন দা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি হ্যালো, শুনুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং নিরঞ্জন। তো সেটাই, আমি কন্টিনিউ করি সিদ্ধার্থ। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করুন স্যার। হ্যাঁ। তা এখন যে প্রবলেমটা হচ্ছে, এই রিভাইভালটা অফ বিজনেস 3 থেকে 6 মাস, আমরা আমফানের ক্ষয়ক্ষতি যা হয়েছে, প্রপার্টি লস যা হয়েছে, তার রিকভারি ভাবছিলাম, কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে, এই যে বিজনেস রিকভারির ব্যাপারটা আসছে, সেই রিকভারিটা করোনার জন্য অনেকটা স্লো হবে। ডেফিনেটলি তারা ইন্ডাস্ট্রিজ যেখানে রিকভারিটা ফাস্ট হবে, ইন্ডিয়া one of the primary exporters of pharma definitely kick up করবে, মেডিকেল ট্যুরিজম বুম করবে, নট নাও বাট মেবি 6 মাস যখনই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস একটু রিলিজ করে দেবে, ট্রাভেল ইজি করে দেবে, মেডিকেল ট্যুরিজম ইনক্রিজ করবে, এইসব জিনিসগুলো আসবে। কিন্তু এই যে 6 মাস, জুনে একটা কথা আছি। বলছি স্যার, এই এই বিষয়ে যেটা হচ্ছে যে আমাদের যে হোটেল ইন্ডাস্ট্রি, মানে সেটা নিয়ে কি মানে ভাবনা চিন্তা, মানে কারণ হচ্ছে স্যার, মানে আমাদের দেখুন, যদি এখন লকডাউন উঠেও যায়, তো মানুষজন এখন বেড়াতে যেতে বা যে কোনো রকম মানে বিজনেস পারপাস ছাড়া সেরকম পার্সোনাল বেড়াতে যাওয়া সেটা কিন্তু অনেক কম হবে। তো সেভাবে হোটেল সেক্টর কিভাবে মানে সার্ভাইভ করবে বা কিভাবে রিকভার করবে, এটাও যদি। হ্যাঁ, তো দুটো জিনিস এখানে আগে বলি। এক, ট্রাভেল মানে ট্যুরিজম যেটাকে বলছি, ট্যুরিজম ডেফিনেটলি দুটো জিনিস এখন বড়ভাবে ইম্প্যাক্ট হয়েছে। গভর্নমেন্টও সেটা সাজেস্ট করছে, নেসেসিটি না হলে এখন ট্রাভেল করবেন না। ডেফিনেটলি 2-3 মাসের মধ্যে রিল্যাক্সেশন হবে, সবকিছুকে ফিরিয়ে আনা, নর্মাল ফিরিয়ে আনার চেষ্টা হবে। এটাকে দুটো জিনিস, ট্যুরিজম প্রাইমারি পার্টিসিপেন্টস মিডল ক্লাস। যে কোনো ট্যুরিজমে যদি আপনি দেখতে চান, প্রাইমারি পার্টিসিপেন্টস মিডল ক্লাস, যারা গরমের ছুটিতে, পুজোর ছুটিতে, ক্রিসমাসের ছুটিতে বেড়াতে যেতে পছন্দ করে, একটু
অফিস বা ওদের নিজের বিজনেসের কাজ থেকে একটু একটা ব্রেক নিয়ে একটা ছোট ইয়ে করতে পারে। এখন সেই বিজনেস বা যারা চাকরি করে তাদের হাতে ক্যাশ কম্পোনেন্ট বা লিকুইডিটি দের ইজ এ ক্রাঞ্চ, রাইট? আর আপনি যদি দেখতে চান ডেফিনেটলি যারা স্যালারাইড তাদের স্টিল একটা ফ্লো অফ ইনকাম এখনো রয়ে গেছে, বাট অনেক ক্ষেত্রে যেরকম আমরা শুনতে পাচ্ছি গভর্নমেন্ট অর্গানাইজেশনসে বা অনেক প্রাইভেট অর্গানাইজেশনসেও স্যালারি কাট হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে যেখানে ইনসেন্টিভ বা ভেরিয়েবল বেসড পেমেন্টস থাকে সেগুলোতে হিট হয়েছে। তো সেইখানে ট্যুরিজম বা হলিডে বেসিক্যালি যেটাকে বলছি সেটা একটা লাক্সারি প্রোডাক্টের মধ্যেও আছে, যেখানে আমরা একটু ফ্যামিলির সাথে বাইরে গিয়ে টাইম স্পেন্ড করতে চাই, একটু রিল্যাক্স করতে চাই। সেই জিনিসটা কিন্তু নেক্সট 6 মাস একটা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, কারণ লোকের কাছে এক্সপোজেবল ইনকাম বা এক্সেস ইনকাম টু স্পেন্ড এখন একটু ক্রাঞ্চ হয়ে যাবে। সেকেন্ড, ট্যুরিজম ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, আপনি হোটেল, আমি স্পেসিফিক্যালি হোটেল নিয়ে বলছি। হোটেল যতদিন না আপনার এই এই ট্রাভেল মুভমেন্ট ইজি হচ্ছে, রেস্ট্রিকশনস হচ্ছে নর্মালাইজ, আর সব থেকে বড় কথা হচ্ছে যতদিন না মানুষ ইদার হার্ড ইমিউনিটি বিল্ড করছে বা এর একটা ওষুধ বা ভ্যাকসিন আসছে, ততদিন মানুষের মধ্যে একটা ভয় থাকবে টু ট্রাভেল অ্যারাউন্ড। অ্যান্ড সেটার এফেক্ট আমরা মোরালেস এস্টিমেট যা বলছে এই গোটা বছরটাই থাকবে। তো এই গোটা বছরটা এই এই যে ইন্ডাস্ট্রি বললে হোটেল, রেস্টুরেন্টস তাও লোকালি সার্ভাইভ করে যাবে, বাট হোটেলস যেখানে বেশিরভাগ তারা ডিপেন্ড থাকে বাইরের লোক এসে থাকবে, অ্যান্ড স্পেসিফিক্যালি যেখানে হলিডে অর আদার টুরিস্ট ডেস্টিনেশন, সেই সব জায়গাগুলো খুব স্ট্রেসফুল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে অ্যাটলিস্ট দি নেক্সট 6 মান্থস আমরা এক্সপেক্ট করছি। জানুয়ারি থেকে জিনিস ধীরে ধীরে নর্মালাইজ এক্সপেক্ট করা যেতে পারে, বাট এভরিথিং ইজ আনসার্টেন। এখন আমরা কিছুই জানি না এই করোনার এফেক্ট কতদূর হবে, whether ভ্যাকসিন, হাউ ফার উই আর টু অ্যাচিভ দ্যাট ডেস্টিনেশন, কে আমরা ভারতের 130 কোটির জন্য একটা ভ্যাকসিন প্রডিউস করে নিতে পারবো। ইভেন 130 কোটি যদি না হয়, 50% পপুলেশনের জন্য আমরা কি এই ভ্যাকসিনটা অ্যাচিভ করতে পারবো? অ্যান্ড বিজনেসের উপর কি এফেক্ট পড়বে কিছুই জানা নেই। এখনো যা কেসেস দেখতে পাচ্ছি রোজ কিছু না কিছু এক্সেস, প্রিভিয়াস ডে থেকে আমরা দেখতেই পাচ্ছি যে করোনার কেসেস ক্রমশ বেড়েই চলেছে। তা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা জানি না। ডেফিনেটলি পাবলিককে অনেক সচেতন থাকতে হবে। পাবলিক হেলথ কেয়ার প্রিকশনস যেটা গভর্নমেন্ট দিচ্ছে, আই এম শিওর আপনারা সবাই পেপার ফলো করেন, নিউজ পেপার, আপনারা দেখবেন অনেকগুলো প্রিকশন ফলো করতে বলছে, মাস্ক পরতে বলছে, নিজের হাত স্যানিটাইজ কন্টিনিউ করতে বলছে, ইমিউনিটি বিল্ড করতে বলছে। আর ইমিউনিটি যখন আমরা বলি, মেজর কম্পোনেন্টস অফ ইমিউনিটি হচ্ছে দুটো। এক, নিজেকে আগের থেকে, আপনি কাল যা ছিলেন আগের থেকে আপনি 10% নিজেকে ভালো করার চেষ্টা করুন। এক্সারসাইজ, ওয়াকিং, আপনার লাং ক্যাপাসিটি, মেবি সিঁড়ি ওঠানামা করুন, হাঁটাচলা করুন, যাতে আপনার ইমিউন সিস্টেম বিল্ড হয়, ন্যাচারালি আপনার মাসেল মুভমেন্ট আর আপনার মাসেল বিল্ড ভালো হয়, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনি নিউট্রিশন বেসড ফুড খান। নিউট্রিশন বেসড ফুড মানে খুব খুব ইজি, সিম্পল আর মোর প্রোটিনস যেটাকে বলা যায়, সেই সব ফুডস খান। যেমনি আমি যদি ভেজের মধ্যে বলি, সয়াবিন ইজ ওয়ান অফ দি ভেরি গুড সোর্সেস অফ প্রোটিন এন্ড অল। মাশরুমস খেতে পারেন, ডিম, চিকেন, ডেফিনেটলি চিকেন যেভাবে আমরা খাই তেল মশলা দিয়ে সেটা না, একটু ভালোভাবে, তাতে ইমিউন বিল্ড হবে। তো এই জিনিসগুলো ওভার আ পিরিয়ড অফ টাইম বিল্ড করতে হবে, তবে কি আমরা এই নর্মাল পরিস্থিতিতে পৌঁছাবো যেখানে ট্রাভেল আর এই রেস্ট্রিকশন গুলো ধীরে ধীরে লিফট করা হবে। সরি সিদ্ধার্থ, তোমার টপিক থেকে আমি একটু ডাইভার্ট করে গেলাম, আমি আবার ওটাকে একটু লুপটাকে ক্লোজ করে দিই। তাই ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে যে ফার্স্ট ডেফিনেটলি আমরা নিজেকে ওই লেভেলের ইমিউনিটি আর ওই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমরা উই ক্যান সাস্টেইন দি ইনফেকশন, দ্যাটস ওয়ান। দ্য সেকেন্ড থিং ইজ, যত তাড়াতাড়ি আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো তত ইজিলি আমরা রিভাইভ ব্যাক করতে পারবো। এবার কন্ট্রোলিং ইজ নট ইন গভর্নমেন্টস হ্যান্ড, কন্ট্রোলিং ইজ ইন আওয়ার হ্যান্ড। হাউ কনসিয়াস উই আর সেটা সেটা আমাদেরকে ভেবে নিতে হবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আমি আপনাকে করছি, যেটা হয়তো আমাদের গ্রুপে যারা লাইভ দেখছেন বা পরে দেখবেন তাদেরও সুবিধা হবে, যেহেতু আপনি ফিনান্স ইন্ডাস্ট্রিতে রয়েছেন। স্যার, যাদের লোন চলে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3 মাস, তারপর আবার 3 মাস,
এই যে ইএমআই দেওয়ার যে বিষয়টা বাড়ানো হলো, এই বিষয়টা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না। মানে আদৌ সেই ইএমআই গুলো কিভাবে ক্যালকুলেট হবে, বা সেই ইএমআই এর উপরে যে ইন্টারেস্ট বা সেগুলো আদৌ মানে যোগ হবে কি হবে না, এইটা নিয়ে যদি একটু কিছু আমাদের বলেন। তা আমি নিজেও বলছি, ক্রেডিটের মধ্যে দেখা যেতে পারে ইটস আ বুন অ্যান্ড আ ডিজাস্টার এট দি সেম টাইম। ক্রেডিট আপনাকে হেল্প করে অনেকগুলো ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস থেকে বেরিয়ে আসতে। আমাদের মতো মিডল ক্লাসটা যারা অ্যাসপায়ার করি অনেকগুলো জিনিস নেওয়ার জন্য, সেই ক্রেডিট আমাদেরকে সেটা ফ্যাসিলিটেট করে। আপনি দেখতে পারেন এই 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 পরিস্থিতির মধ্যে ক্রেডিট ইজ নট আ ভেরি গুড অপশন। তার কারণ হচ্ছে ক্রেডিট ডেফিনেটলি আপনার একটা সার্টেন পোর্শন অফ ইনকাম কমিট করিয়ে নেয় একটা জিনিসের উপর, যেটা আপনি আজকে কমিট করে ফিউচার নিচ্ছেন। তো আমি আপনাকে বলছি, একটা পরিস্থিতি ছিল, এটা একটু লম্বা আনসার হবে সিদ্ধার্থ, ইফ ইউর ফাইন। আমি একটু 5 মিনিট নেবো। আগে একটা পরিস্থিতি ছিল যেখানে আমার বাবারা খুব বেশি ধার নিতে পছন্দ করতেন না, লোন নিতে পছন্দ করতেন না, রাদার সেভিংস দিয়ে বাড়ি বানাতেন, সেভিংস নিয়ে গাড়ি কিনতেন, সেভিংস নিয়ে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট করতেন। এখনকার যুগে এটা হয়ে গেছে, ক্রেডিট ইজি হয়ে গেছে। আমি নিজে 4টে ক্রেডিট কার্ড নিয়ে ঘুরি, কি জন্য আমি নিজেও জানি না, বাট আমি ঘুরি 4টে ক্রেডিট কার্ড নিয়ে। ক্রেডিট এত ইজি হয়ে গেছে যে এখন ব্যাংক এসে আপনাকে বলছে আগে স্পেন্ড করুন, আপনার ফিউচার ইনকাম যেটা সেটা অলরেডি কমিট করে ফেলুন। যেটা বাড়ি কিনি, আজকে যদি আমাকে একটা বাড়ি কিনতে হয়, ইটস ইজি ফর মি। 20 বছর আগে ছিল না, 25 বছর আগে ছিল না, তখন জিনিসপত্র অনেক কঠিন ছিল। তা আমরা কি করছি, আমাদের ফিউচার ক্যাশ ফ্লোজ আমরা এখনই এনক্যাশ করে নিয়ে আজকে কমিট করে দিচ্ছি যে ঠিক আছে, আমার আজকে বয়স 35, 40, হোয়াট এভার ইট ইজ, আমি জানি নেক্সট 10 বছরে আমি এত আর্ন করতে পারবো, তা আজকে আমি ইনকামটাকে কমিট করে দিই। তো সেটা একটা খুব ভালো জিনিস ডেফিনেটলি। সেটা আপনার অনেক অনেক অ্যাসপিরেশনস, অনেক জিনিস যেগুলো আগে পসিবল ছিল না সেটাকে খুব ইজি করে দেয়। এখন আমি আছি মোরাটোরিয়াম কথাটাতে। এই মোরাটোরিয়াম কথা হচ্ছে, গভর্নমেন্ট যেটা আপনাকে ফ্যাসিলিটি দিয়েছে যে 3 মাসের জন্য আপনাকে ইনস্টলমেন্টের জন্য গভর্নমেন্ট বদার করবে না, উইচ ইজ অর আদার ব্যাংকস বদার করবে না। এই গোটা প্রসেসের মধ্যে দুটো জিনিস হবে। একটা হবে, এই গোটা প্রসেসের মধ্যে মার্কেটে একটা লিকুইডিটি আসবে। যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তাদের একটা কমিটেড পোর্শন অফ ইনকাম রিপেমেন্ট অফ যারা লোন নিয়েছিল তাদের কাজে লাগবে। কিন্তু ইন্টারেস্টও পেবেল করতে হবে। ইন্টারেস্ট অ্যাবসলিউটলি পেবেল করতে হবে, বাট আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনি ধরুন আপনার লোনের মধ্যে, ধরুন আপনি 20 লাখ টাকার লোন নিয়েছেন একটা বাড়ি কেনার জন্য, 20 বছরের জন্য আপনার ইনস্টলমেন্ট ছিল 20,000, 25,000, হোয়াট এভার ইট ইজ। এবার এই যে পিরিয়ডটার মধ্যে আপনি যে স্টপ করছেন এই মোরাটোরিয়াম, ব্যাংকস আপনার কাছে ডেফিনেটলি ইন্টারেস্ট চার্জ করবে এই পিরিয়ডটার জন্য। বাট এখন এই যে 3 মাস একটা যে লিকুইডিটি ক্রাঞ্চ, যেখানে একটা মার্কেটে ইনকাম ফ্লো বা লিকুইডিটি ক্যাশ ফ্লো কমে গেছে, সেই জায়গাটা আপনাকে একটা রিবেট দিচ্ছে যে আপনি এই ইনকামটাকে নিজের ক্যাশ লিকুইডিটি ক্রাঞ্চ যেটা হচ্ছে সেটার ইউজের জন্য আপনি কাজে লাগাবেন। অ্যাবসলিউটলি এটা নয় যে আপনাকে এই যে মোরাটোরিয়াম 3 মাস, এখন হয়তো আমরা আরো এক্সটেনশন দেখতে পারি, আরো 3 মাস, হয়তো 6 মাস আসবে। এই এক্সটেনশনের জন্য গভর্নমেন্ট বা ব্যাংক ইন্টারেস্ট অ্যাবসলিউটলি নেবে, কারণ ব্যাংকের একটা টাকার ইন্টারেস্ট আছে। যদি আপনি আজকে ফিক্সড ডিপোজিট রাখলেন, এই যে ব্যাংক মোরাটোরিয়াম দিচ্ছে, আপনি কি ব্যাংকে গিয়ে বলবেন যে না, আমি এই 6 মাসের জন্য আমার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট নেবো না? না, ওদের সো দ্য ল অফ ব্যাংক ইজ আপনার কাছে টাকা। কিন্তু কিন্তু এফডি যে ইন্টারেস্টটা মানে ডে বাই ডে ডিক্রিজ করছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এখন তো 5.1%, যেখানে আমরা মানে 1 মান্থ আগেও আমরা দেখেছি 7% ছিল যেটা। হ্যাঁ, কারণ রেপো রেট কমছে। আপনাকে এটা বুঝতে হবে, হ্যাঁ, যখনই মার্কেটে লিকুইডিটি ক্রাঞ্চ হবে, আরবিআই নিজের ক্যাশ মেজার্স নিয়ে আসবে, তখনই আপনার লিকুইডিটি কম হবে আর এইসব ইন্টারেস্ট রেট ফল করবে। আপনি যদি এখনো দেখেন পিপিএফ, আজকে যদি ফিক্সড ডিপোজিট 5% থাকে, পিপিএফ এখনো দেখুন যদি 7%-এ আছে, তার মানে গভর্নমেন্ট এখনো পিপিএফ এর উপর 7% দিয়ে যাচ্ছে। আমরা স্যালারিড এমপ্লয়ি, আমাদের স্পেসিফিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে অপশন ছিল যে আপনাদের পিএফ কম্পোনেন্ট যেটা, সেটাকে রিডিউস করে নিয়ে যেই কমিটমেন্টটা আপনি পিএফ এ দিতেন, সেই কমিটমেন্টটা আপনার ক্যাশ স্যালারির মধ্যে চলে আসবে লিকুইডিটি বাড়ানোর জন্য।
এবার এই মোরাটোরিয়ামটার সাথে আমি কেন ওটাকে লিঙ্ক করছি, এইসব হচ্ছে মার্কেটে একটা যে লিকুইডিটি ক্রাঞ্চ, অনেক অনেক যেই লেয়ার গুলোর মধ্যে থেকে ইনকাম কমে গেছে, টাকা কমে গেছে, আর লিকুইডিটি কমে গেছে, সেই লিকুইডিটিকে আনার জন্য মোরাটোরিয়াম নিয়ে আসা হয়েছে। আপনার উইথড্রয়াল অফ পিএফ ইজি করে দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি, আমি একটা বাড়ি কিনেছি, যেটার জন্য আমার একটা লোন অ্যাপ্লাই করা ছিল। আমি লোনটাকে এখনো ডিসবার্স করাইনি, কিন্তু আমি ভাবলাম এই পরিস্থিতিতে লোন নেওয়ার থেকে আমি একটু পিএফ উইথড্র করে নিই। তার কারণ হচ্ছে পিএফ উইথড্রওয়াল ইজি করে দিয়েছে। কিন্তু আমি যখন ইকুয়েশনে বসলাম, আমি যখন দেখলাম, আপনি দেখবেন আমি একটা ফিক্সড ডিপোজিট, সরি, একটা পিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড ভেঙে যে টাকাটাকে বার করি, সেটার পেছনে আমি পাচ্ছি 7% ইন্টারেস্ট। এখন যদি আমরা হোম লোন নিতে চাই, আমি পাচ্ছি 7%। আমার কোনো ইকোনমিক বেনিফিট হচ্ছে না। ইকোনমিক বেনিফিটটা তখনই আসবে যখন আমার লোন উইল বি চিপার দেন মাই, সরি আমি ভুল বলছি, আমার লোন উইল বি এক্সপেন্সিভ দেন মাই পিপিএফ ইন্টারেস্ট। তখন আমি ওটাকে উইথড্র করবো। এইসব মেজার্স যেটা গভর্নমেন্ট লিকুইডিটি আনার জন্য মার্কেটে এনেছে, আর কোনো কারণ নেই। ইন্টারেস্ট দিতেই হবে, ইন্টারেস্ট ইন্টারেস্ট আজ নয় কাল আপনাকে দিতেই হবে। বাট দ্য গুড থিং ইজ, আপনার এখন যে কমিটমেন্ট লোন দেওয়ার, সেটাকে আপনি একটু রিল্যাক্স করে নিতে পারেন, যাদের ফ্লাকচুয়েটিং ইনকাম ফ্লো, ডেফিনেটলি এই বাজারে 90% or 70% অফ দি পপুলেশনের ইনকাম অনেক কমে গেছে, দের ইজ আ কন্ট্রাকশন। সেই কন্ট্রাকশনটাকে বেনিফিট করানোর জন্য এই মোরাটোরিয়াম ডিলে, উইচ ইজ নাথিং, আপনি আজকের পেমেন্টটাকে 6 মাস ডিলে করছেন। আর ডেফিনেটলি এই 6 মাসের জন্য একটা এক্সেস ইন্টারেস্ট অ্যাকুমুলেট হচ্ছে, যেটা আপনার রেস্ট অফ দি লোন পিরিয়ডে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা রিলেটেড একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই ইন্টারেস্টটা যেরকম হচ্ছে এর সাথে কিন্তু ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট বা ব্যাংকের যে সুদের হার, সেটাও কিন্তু অনেকটা কমেছে। তো অনেক মানুষ থাকে, এবং বিশেষ করে যারা পেনশন হোল্ডার থাকে, যে তাদের হয়তো যে ফিক্সড ডিপোজিটের যেটা ইন্টারেস্ট, সেইটাতেই তাদের হয়তো সংসার চলে। সেক্ষেত্রে এখন কিন্তু অনেকটা ফল করেছে এই রেটটা। তো এটা কিভাবে প্রভাব ফেলতে পারে, বা এটা থেকে কিভাবে মানুষ রিকভার করবে? দেখো দি, এবার ভ্যালিড পয়েন্ট তুমি যে বলছো ইন্টারেস্ট কমেছে, অনেক জনা আছে, আমার ফ্যামিলি চেনাশোনার মধ্যে অনেক যারা খুব লিমিটেড রিসোর্সেস ইনকামের মধ্যে দিয়ে চালায়, তাদের সেভিংস এর যেই রিটার্নস আছে, স্পেসিফিক্যালি ফিক্সড ডিপোজিট রিটার্নস আর ইন্টারেস্টের বেসিসে জীবন চলে। অ্যাবসলিউটলি একটা ক্রাঞ্চ আসবে, একটা রিডাকশন তো আছেই, যেখানে একটা স্ট্রেস পয়েন্ট আছে যে হ্যাঁ, নেক্সট 6 মাস থেকে 1 বছর আমরা এক্সপেক্ট করতে পারি যে ইন্টারেস্ট রেট এই লেভেলে সাস্টেন করবে বা একটু বাড়বে। সব থেকে ইম্পর্টেন্ট এখানে এখানে সিদ্ধার্থ, এটা বুঝতে হবে যে সবকিছু ডিপেন্ড করে, ইটস আ সাইকেল। সবকিছু ডিপেন্ডেন্ট করে হাউ কুইকলি মানুষের ইনকাম করোনার আগে যেটা ছিল সেই লেভেলে চলে আসছে, আর স্পেন্ডিং লেভেলও সেই লেভেলে চলে আসছে। এবার এবার এটা ভিশিয়াস সার্কেল। মানে ভিশিয়াস সার্কেল যখন বলি, এখানে দুটো জিনিস, এক, মানুষের ইনকাম কমছে, একটা সেভিং প্রপেন্সিটি বাড়ানোর আমরা কথা বলছি, লোককে বলছি সেভিং করুন বেশি, বাট ইকোনমিকে রিভাইভ করার জন্য আপনাকে সেই লেভেল অফ খরচা করতে হবে। যদি আপনি সেই লেভেলে খরচা না করেন, ইকোনমিক রিভাইভাল উইল বি ডিলেড। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, যত তাড়াতাড়ি এই ইকোনমিক রিভাইভালটা হবে, যেটা আগেন রিলেটেড টু এক্সপেন্সেস, এইটা না হলে কোনদিন ইকোনমিক রিভাইভালটা পসিবল না। লোককে লোন নিতে হবে, লোককে লোন পেমেন্ট করতে হবে, বিজনেস সাইকেলস ফেরত আসতে হবে। ডেফিনেটলি একটা এই এমএসএমই কে যে প্যাকেজ দিয়েছে, এটার জন্য একটা স্ট্রেস 3 মাস 6 মাসের জন্য গভর্নমেন্টের উপর দিয়ে যাবে। বাট এর পরে যে পিরিয়ডটা আসবে, যেখানে ক্রেডিট ফ্লোটা আবার স্মুথ হতে শুরু করে দেবে, যেখানে ব্যাংকস এর কাছেও এই যে বিভিন্ন লোনস এখন যেগুলো দিয়েছে, আর প্লাস যে মোরাটোরিয়াম পিরিয়ডটা আছে ওটা ওভার হয়ে যাওয়ার পর যে এটা ফ্লো আসতে শুরু হবে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে জিনিসগুলো ধীরে ধীরে আবার রিভাইভ করবে। একটা জিনিস এরপরে, ক্রেডিট। একটা আমি জিনিস একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে এখন যে পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছে, তো এটা দুভাবে প্রভাব ফেলতে পারে যেটা আমার মনে হয়। যেটা হচ্ছে যে তারা যখন লোকালে আবার ফিরে আসছে, মানে এখন আমি যদি বর্ধমানের কথা ধরি, মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গা থেকে তারা ফিরে আসছে, তারা হয়তো, আমি ধরে নিচ্ছি, বা যেটা বোঝা যাচ্ছে সেটা হয়তো যে আগামী 1 বছর হয়তো তারা আর এখান থেকে অন্য কোথাও কাজে বেরোবে না। সেক্ষেত্রে এক হচ্ছে তাদের রোজগারটা তো বন্ধ হচ্ছে, রোজগার কমছে, সেটা যেরকম সেরকম তারা এবার এই লোকাল মার্কেটে তাদের কাজের জন্য সন্ধান করবে। ফলে আগে থেকে যে সমস্ত এখানে কাজ ছিল, সেই কাজটা কিন্তু মানে হুট করে তো বেড়ে যাবে না। তারা ফিরেছে বলেই যে এখানে কাজ বেড়ে যাবে, অলরেডি কাজ বন্ধ, অনেক ফ্যাক্টরি বন্ধ আছে। হয়তো অনেক মানে এই এই যে
যে ধাক্কাটা গেল, এতে হয়তো অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ছোট 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 ফ্যাক্টরি বা ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আবার যেখান থেকে তারা ফিরছে সেখানেও একটা ক্রাইসিস হবে, এমপ্লয়ীদের জন্য একটা, লেবারদের জন্য একটা ক্রাইসিস হবে। তো এটাও তো একটা এফেক্ট ফেলবে বলে আমার মনে হয়, যদি এই পয়েন্টটাকেও এতে একটু add করিস। খুব ভ্যালিড পয়েন্ট সিদ্ধার্থ। দুটো জিনিস এখানে বলতে চাই। একটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া ইজ, এটা ধরে নিতে হবে, দে আর দি প্রাইমারি সাপ্লায়ার্স, অর a large portion of the population in the eastern India actually across India workforce হিসাবে যদি দেখতে চাও, দে আর দি মোস্ট মোবাইল, অ্যান্ড অ্যাক্রস ইন্ডিয়া এই ওয়ার্কফোর্স স্প্রেড ছিল। এখন যে প্রবলেমটা হচ্ছে, আহ, এখন যে স্যার আউট হয়ে গেল। আমার মনে হচ্ছে নেটে কিছু প্রবলেম হয়েছে। নেটে প্রবলেম হয়েছে। স্যারের নেটে কিছু প্রবলেম হয়েছে, আমরা হ্যালো। লাইভ আছি, তো স্যারের নেটে কিছু প্রবলেম হয়েছে, স্যার জয়েন করবেন আশা করছি।
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই সরি, আমার আমার ল্যাপটপ একটু ওভারহিট হয়ে বন্ধ হয়ে গেল। আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। আচ্ছা, আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, স্যারের কিছু নেট প্রবলেমের জন্য আমরা মাঝখানে কিছুটা বন্ধ হয়ে গেছিলাম। তো আমাদের যেটা আলোচনা চলছিল যে পরিযায়ী শ্রমিক এবং তার কি এফেক্ট পড়তে পারে সেই নিয়ে। তো স্যার আপনি কন্টিনিউ করুন। তা যে জিনিসটা বলছিলাম, আহ, এই যে একটা লেবার ক্রাইসিস, এই লেবার ক্রাইসিস রিভাইভ হতে, সো দেখো দুটো জিনিস, ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হওয়ার জন্য উই নিড ম্যানফোর্স। এখন যেটা প্রবলেম হয়েছে, মেজর পোর্শন অফ মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা, ওদিকে তুমি দেখতে যাও নর্থ এর মধ্যে দিল্লি, হরিয়ানা, এই সব জায়গাগুলোতে একটা লেবার ক্রাইসিস আসবে, যেখানে ওদেরকে লোকাল রিসোর্সেস দিয়ে কাজ চালাতে হবে নেক্সট 3 থেকে 6 মাস। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ওই রিসোর্সেস গুলোকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে, তত তাড়াতাড়ি ইকোনমিক অ্যাক্টিভিটি রিভাইভাল ইজি হবে। সেটা যদি না হয়, স্যার নতুন নতুন রিসোর্স দিয়ে স্যার নতুন রিসোর্স দিয়ে আবার যদি প্রোডাকশন হয় তার মানে রিকভারিটা করতে তো অনেকটা দেরি হবে। অ্যাবসলিউটলি একটা ট্রেনিং ব্যাপার আছে। যারা এই ফিল্ডের মধ্যে ছিল তারা যেভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সেই এক্সপিরিয়েন্স লস আছে। সেই জন্য ইটস ইম্পর্টেন্ট যে যেইভাবে এখন একটা আনসার্টেনটি ছিল বলে এতগুলো লেবারার্সকে নিজে বাড়ি পাঠানো হলো, অ্যাট সাম পয়েন্ট ইন টাইম এই কোম্পানিজ গুলোকে যেখানে এরা এমপ্লয়েড ছিল তাদেরকে একটা ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা হোয়াট পয়েন্ট ইন টাইম তাদের বেনিফিশিয়াল হবে সেটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে। মেবি যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে সেখানে হয়তো একটু ডিলেড রিয়েলাইজেশন হবে। রিয়েল এস্টেটে মোরালেস হতে পারে যে এখন একটা স্লো গ্রোথ বা স্লো ডিমান্ডের উপর দিয়ে যাবে, সেখানে নেক্সট 6-7 মাস 8 মাস একটা স্ট্রেস থাকবে। বাট মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ যদি 3 থেকে 6 মাসের মধ্যে একটা রিভাইভাল পাথ লে আউট করে, তাদেরকে কিছু না করে 50% রিসোর্সেস ফিরিয়ে আনার চেষ্টা করতেই হবে। তার কারণ হচ্ছে নতুন রিসোর্সেস এমপ্লয় করে তাদেরকে ট্রেনিং দিয়ে সেই লেভেলে অফ আউটপুট বার করতে একটু সময় লাগবে, দ্যাটস ওয়াই। সেকেন্ডলি, এর মধ্যে অনেকজনা থাকবে যারা নিজেকে আপগ্রেড করে ফেলবে, যারা নতুন ইন্ডাস্ট্রি খুঁজে বার করে নেবে, আর যারা তাদের স্কিল সেটস ওই লেভেলে আছে তারা নিজের নিজের স্টেটে হয়তো সেটেল করে নেবে, সেটাও একটা অ্যাডভান্টেজ। বাট সেই পপুলেশনটা এটা বলছি যারা স্টেটের বাইরে যাবে না, নিজের এরিয়ার মধ্যে একটা কিছু কনফাইন হয়ে যাবে, স্কিল সেট বাড়িয়ে কোথাও একটা সেটেল হয়ে যাবে, সেই পপুলেশন উইল নট বি মোর দেন 20%। একটা রাফ এস্টিমেট যদি করতে হয়, স্টিল 80% এখন যদি না হয় 6 মাস 8 মাস পরে যখন বিজনেস নর্মালাইজ হবে, একটা ডিমান্ড মার্কেটে ফেরত আসবে, সেই টাইমে আবার এই যে গ্রিন প্যাস্চার যেগুলোকে বলে, লাইক অপরচুনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, গ্রিন প্যাস্চার গুলোতে যেভাবে বেড়ে গেছিল, সেইভাবে ওই জিনিসগুলো আবার ফিরে আসবে। কিভাবে ওই রিভাইভালটা হবে, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন, সেটা কেউ এখনো উত্তর দিতে পারবে না। বাট কোনো না কোনো একটা পয়েন্টে ওটাকে রিভাইভাল করতে হবে। কিন্তু যেসব লেবাররা ফিরে আসছে তারা কি আবার যেতে চাইবে? দেখো, আনসার্টেনটি এমন জিনিস না নিরঞ্জন, যেখানে তুমি ভয় অনেক কিছু করে ফেলো, বাট দেন এই যত জিনিস নর্মালাইজ হবে, যখন লোকে বুঝতে শুরু করবে যে আচ্ছা এই প্রবলেমটা সমাধান শর্ট টার্ম নয়, লং টার্ম, কিভাবে ওটাকে বিল্ড করতে হয়, তখন ন্যাচারালি ওই জিনিসগুলো ফিরে আসবে। সেকেন্ডলি, অ্যাবসলিউটলি তোমাদের মতো অর্গানাইজেশনস আরো অনেক জায়গায় আসতে হবে যেখানে এরকম লোকদের সাপোর্ট করা হোক। এখানে সব থেকে বড় দুটো জিনিস কোম্পানি, বিজনেস অর্গানাইজেশন গুলোকে করতে হবে, প্রফিটেবিলিটি ভার্সেস কম্প্যাশন, আমি যেটাকে বলতে পারি লাভ ভার্সেস সমবেদনা। এই দুটো জিনিসের মধ্যে কোনখানটা ওরা স্ট্রাইক অফ ব্যালেন্স করে সেটা ইম্পর্টেন্ট। এই সময়টা প্রফিটেবিলিটি নয়, এই সময়টা হচ্ছে কম্প্যাশনের, যেখানে তুমি তোমার স্টাফ, তোমার এমপ্লয়িজ, এইসবদের জন্য চিন্তা করে, প্লাস গভর্নমেন্টও সেম প্রিন্সিপালসে চলছে, যেখানে ওদের কম্প্যাশন ইজ মেইন, যে কিভাবে এই এত লোয়ার ইনকাম গ্রুপ গুলোকে সাপোর্ট করা যায়, কিভাবে ওদেরকে ফিরিয়ে আনা যায় ওয়ার্কফোর্সে। সেকেন্ডলি, মোর এন্ড মোর কিভাবে ওদেরকে এনকারেজ করা যায় তারা নর্মাল বিজনেস প্রসেসের মধ্যে ফিরে আসে। এখন যে তুমি একটা দেখছো এই গোটা স্টেট গুলো থেকে, মানে অনেকগুলো স্টেট থেকে লাখে লাখে পাবলিক চলে গেছে নিজের স্টেটে ফেরত, অবভিয়াসলি the major workforce which is the laborers, এরা যদি আবার ফিরে না আসে 6 মাসের মধ্যে, ইকোনমিক হিট উইল বি ম্যাসিভ। কোথাও না কোথাও ওই প্রসেসটা আবার রিভার্সাল করতে হবে, যেখানে ওরা আবার ফিরে আসবে।
একটাই জিনিস, সেখানে দুটো জিনিস কাজে লাগবে। একটা ট্রাস্ট, যে তোমরা টেনশন নিও না, কিছু হলে আমরা আছি। সেই ট্রাস্ট ইজ আ ভেরি গুড ফ্যাক্টর। মানে যেই ট্রাস্টটা, যে ভ্যাকিউমটা এখন তোমরা সবাই ফিল করছো, যে বিএফসি আপনার সাথে আছে, আপনাদেরকে হেল্প করবে, সেই ট্রাস্টটা কোথাও না কোথাও গ্র্যাজুয়ালি এই কোম্পানিজ গুলোকেও আনতে হবে, যে তোমরা ফিরে এসো, উই উইল এনশিওর ফুড সিকিউরিটি, স্টে, অল দিস থিংস উইল এনশিওর। দ্যাটস ওয়ান থিং। এই ট্রাস্ট যখনই ফিরে আসবে না, তখনই তুমি দেখবে এই যে রিভাইভাল, এই যে রিভার্স ফ্লো অফ লেবারার যারা এখন চলে গেছে, সেটা হবে। কিছু কিছু ক্ষেত্রে একটা আনসার্টেনটি থাকবে, সেটা ডিলে হবে। কিছু কিছু ক্ষেত্রে পিপল উইল বি মোর ইন্টারেস্টেড, যে হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে ফিরে গেলে আবার যা আর্ন করছিলাম বা যেভাবে চালাচ্ছিলাম হয়তো সেইভাবে আবার কন্টিনিউ করতে পারবো। ডেফিনেটলি উইথ আ লিটল ডিফারেন্ট পার্কস এন্ড পেজ, এইসব জিনিসগুলো আসবে, বাট আসতে বাধ্য। যদি এটা না হয়, ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি, এখানে একটা ইকোনমিক ম্যাসিভ প্রবলেম হবে। সেকেন্ড, একটা আনরিলেটেড কোয়েশ্চেনের মধ্যে যাবো, সরি সিদ্ধার্থ, লাইক আমি 1 মিনিট আরো নেবো, একটা আনরিলেটেড কনসেপ্টের মধ্যে যাবো। আমরা যদি ফলো করি, যেখানেই আগে ধরো 2003-এ সার্স হয়েছিল, এই সার্স যদি তুমি দেখো, এই সার্স আসার পর দুটো জিনিস মেজরলি অনেক বড় হয়েছে। এক, নতুন নতুন ইন্ডাস্ট্রি মার্কেটে আসতে শুরু করেছে। তোমরা যদি আলিবাবার নাম শুনে থাকো, সার্স এর পরেই অ্যাকচুয়ালি আলিবাবা কেম ইনটু এক্সিস্টেন্স, ঠিক আছে? দ্য সেকেন্ড থিং, তুমি দেখো এই যে ওয়ার্ক ফোর্স ছিল, যে সার্স এর মধ্যে একটা সেম প্রবলেম, লাইক করোনা ইজ আ লিটল মোর ম্যাসিভ, SARS was a little less massive, but in a region it was really deadly, আর mortality rate খুব হাই ছিল। তো সেইখানে যেই সব রিভাইভালের প্রসেসে যে যে নতুন ইন্ডাস্ট্রি এলো, আর অনলাইন বুম যেটাকে বলে, অনলাইন বুমের জন্য বিশেষ করে 10 বছর আগে আমি ভাবতে পারিনি যে এই গোটা ডেলিভারি প্রসেসটা এত সিমলেস হয়ে যাবে আর এত লোক এমপ্লয়েড হবে, ঠিক আছে? তো এই যতগুলো কন্টিনজেন্সি আসছে, যতগুলো প্রবলেম আসছে, এই থ্রেড গুলোর সাথে একটা অপরচুনিটি আসছে নতুন বিজনেস রিভাইভালের। কিভাবে নতুন ইন্ডাস্ট্রিজ আপকাম, লাইক নতুন ইন্ডাস্ট্রিজ ডেভেলপ হবে, কিভাবে নতুন বিজনেস মডেল সার্ভাইভ হবে, প্লাস কিভাবে এই কোম্পানিগুলো যারা যারা ডেফিনেটলি এতদিন কাজ করছিল, তারা নতুন ভাবে কিভাবে নিজের এমপ্লয়িজ গুলোকে ফিরিয়ে আনবে, উইথ ডেফিনেটলি একটু ট্রেনিং দিয়ে, একটু নতুন স্কিল সেট ডেভেলপ করে, কিভাবে তাদেরকে ওয়ার্ক ফোর্সে আরো বেশি অ্যাক্টিভ এন্ড আরো বেশি প্রোডাক্টিভ করতে পারবে। এই সবকটা জিনিস কিন্তু চলছে প্যারালালি। তুমি যদি দেখো, অনেকগুলো অনলাইন কোর্সেস আছে যেগুলো আবার এতদিন যারা অ্যাট্রাকশন পাচ্ছিল, আপগ্রেড বলে একটা অ্যাপ আছে, তোমরা যদি ফলো করো, সেই আপগ্রেডের এনরোলমেন্ট অলমোস্ট 200% বেড়ে গেছে লাস্ট 3 মাসে। তার মানে লাইক ডেফিনেটলি মিডল ইনকাম আর যারা মোরলেস অফিস ওয়ার্কের মধ্যে ছিল, তারা সবাই নিজেকে আপগ্রেড করার কাজে এখন লেগে গেছে। তো সেই জিনিসগুলো রিভাইভাল হবে। রিলেটেড একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে যে এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে ডিস্টেন্স লার্নিং সেটা কি কোনোভাবে বাড়তে চলেছে, মানে ডিস্টেন্স লার্নিং এর প্রবণতা সেটা কি কোনোভাবে বাড়তে চলেছে? আরেকবার রিপিট করো, সরি। ডিস্টেন্স লার্নিং যে বিষয়টা, সেটা কি কোনোভাবে বাড়তে চলেছে এইটার প্রভাবে? এখন তো কলেজ ইউনিভার্সিটি যেভাবে বন্ধ, সেভাবে নতুন যারা নতুন কোর্স যারা করবে, সেক্ষেত্রে কি ডিস্টেন্স লার্নিং একটা নিউ অপরচুনিটি? তোমরা মনে ভাবতে পেরেছিলে যে বাচ্চারা বাড়িতে বসে জুমে ক্লাস করে স্কুলের ক্লাস সেটাই একদম করে জীবন চালাবে? সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করেন। এই 3 মাসে পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হয়েছে সিদ্ধার্থ। অ্যাটলিস্ট আমার বাড়িতে আমি তোমাকে বলবো, একটা আনসার্টেনটি ছিল। আমার দিদিদের বাচ্চারা আছে, আমার কাজিনের বাচ্চারা আছে, সবাই একটা আনসার্টেনটি ছিল, এই যে স্কুল খুলছে না, কিভাবে চলবে। তুমি যদি এখন দেখো, সবাই প্রো হয়ে গেছে, অনেকগুলো নতুন অ্যাপ চলে এসছে মার্কেটে, অনেকগুলো স্টার্ট আপ, আমার চেনাশোনা অনেকজন আছে ব্যাঙ্গালোরের মধ্যেই, যারা স্কুলদের ফ্যাসিলিটেট করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিয়েছে, যেখানে এন্ড টু এন্ড সবকিছু হবে। ইনফ্যাক্ট একটা ক্লাসরুমের মতো ক্লাস নিতে পারবে, যেখানে 50 জন বসে অনলাইনে অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস অ্যাটেন্ড করে, কোয়েশ্চেন অ্যাটেন্ড করে বেরিয়ে যেতে পারবে। এইসব জন্য কিন্তু মানে যদি এই অপরচুনিটিটা না থাকতো, তাহলে ওটা হতোই না। সিমিলারলি অনলাইন লার্নিং যদি তুমি দেখো, এতদিন অ্যাকসেপ্টেন্সটা অনেক কম ছিল, বাট এই যে সিচুয়েশন দিয়ে আমরা ওভারকাম করছি, এরপর থেকে
অনলাইন এডুকেশন সিস্টেম, অনলাইন সার্টিফিকেশন কোর্সেস এর অ্যাকনলেজমেন্টটা পাবলিকের মধ্যে কিন্তু অনেক বেড়ে যাবে, যেটা অলরেডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু কিছু জায়গায় হচ্ছিল, কিন্তু ইন্ডিয়াতেও সেই হিসাবে অনেকটাই বাড়বে। কিন্তু স্যার একটা প্রশ্ন যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা তো আমরা কথা বলছি যাদের কাছে ফ্যাসিলিটি আছে অনলাইন এডুকেশন নেওয়ার বা অনলাইন সার্টিফিকেশন করার, কিন্তু মানে সমাজের একটা স্তর আছে যাদের কাছে হয়তো অনলাইন এডুকেশন ব্যাপারটা সেটা হয়তো কোনোভাবে পৌঁছানো সম্ভব না। যেমন আমাদের গভর্নমেন্ট হয়তো ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু সেটাও হয়তো মানে বড় ক্লাসের জন্য, একদম যে প্রাথমিক স্কুলগুলো বা তাদের তাদের কিন্তু বা যাদের কাছে এই ধরনের কোনো অনলাইন ক্লাস করে তাদের কাছে কোনোভাবে পৌঁছানোর যে উপায় সেটা কিন্তু এখনো অ্যাভেলেবেল, আমাদের মাথায় রাখতে হবে মানে পরবর্তী। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো গভর্নমেন্ট এডুকেশন সিস্টেমে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে, এটা নিয়ে একটা ডিলে আছে। এই গোটা প্রসেসটা হয়তো যখন ধীরে ধীরে স্কুলরা রিভাইভ করতে শুরু করবে তখন একটা স্ট্রেসফুল পরিস্থিতির মধ্যে যাবে, কারণ ধরো যেই কোর্স কারিকুলামটা 1 বছরে কমপ্লিটেড হয় সেটা এখন তোমাকে 6 মাসের মধ্যে স্কুইজ করতে হয়, সেখানে একটা প্রবলেম অ্যাবসলিউটলি হয়। কিছু কিছু স্টেট গভর্নমেন্ট, যে তোমাকে এক্সাম্পল দিতে শুরু করি, কিছু কিছু স্টেট গভর্নমেন্ট অলরেডি ইনিশিয়েটিভ নিতে শুরু করছে। আর ইন্ডিয়াতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাটলিস্ট 60-70% অফ দি পপুলেশনের কাছে একটা স্মার্টফোন আছে। কত ইজি ওইটাকে করে দিতে হবে, হাউ ইজিলি ইটস পসিবল, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা নিয়ে আর্গুমেন্টস হতে পারে। বাট 60% 70% এর কাছে আছে একটা স্মার্টফোন, যেটা ম্যানেজ হতে। হাউএভার গভর্নমেন্ট এডুকেশন মডেলের মধ্যে এই অ্যাকসেপ্টেবিলিটিটা আর একটা এই গোটা ব্যাপারটার অ্যাকসেপ্টেবিলিটিটা একটু স্লো হবে, দ্যাটস ওয়ান। সেইটার জন্য ওখানে একটা স্ট্রেস আসবে, একটা ডিলে হবে ওই প্রসেসটার মধ্যে, অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল। বাট আমি যে কথাটা আনসার দিচ্ছিলাম, অনলাইন ডিগ্রি বা অনলাইন সার্টিফিকেশন কোর্সেস এর অ্যাকসেপ্টেন্স, সেই অ্যাকসেপ্টেন্স এতদিন আগে হয়তো কর্পোরেটস এর মধ্যে একটু কম ছিল, সেই কর্পোরেট অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেড়ে যাবে, সেটা বলার পক্ষে ছিল। আচ্ছা, এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি করতে চাইছি যে একটা জিনিস চলছে যেটা হচ্ছে যে যে সমস্ত স্কুল বা কলেজ যারা অনলাইনে ক্লাস করাচ্ছে তাদের অবশ্যই তাদের দাবি থাকতে পারে যে যে ফিজ সেটা টাইমে পে করা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ফিজটা পে করবে সেই গার্জিয়ানদের হয়তো এখন যে স্থায়ী রোজগার সেটা হয়তো বন্ধ আছে বা সেটা হয়তো অনেকটা কম। সেক্ষেত্রে মানে এই জিনিসটা দুদিক থেকে আমি জানতে চাইছি ভিউটা, যেটা ইনস্টিটিউটের তরফ থেকেও বা যে সমস্ত অভিভাবকরা মানে ফিস পেমেন্ট করছেন তাদের মনে একটা ধারণা আসছে যে অনলাইন ক্লাস হলে তাহলে আমি কেন ফি পে করবো, ক্লাস শুরু হলে তখনই হয়তো। তো দুদিক থেকে আমি ভিউটা জানতে চাইছি ফ্রম বোথ পার্সপেক্টিভ, ইনস্টিটিউট এন্ড মানে গার্জিয়ান। জানি না, তোমাকে লাইক লং কোয়েশ্চেন ছোট উত্তর দেবো। ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে এডুকেশন অর্গানাইজেশনস গুলো আছে। অর্গানাইজেশনস গুলো যে ফিস কালেক্ট করে সেখান থেকে, আমি প্রাইভেটের বলছি এখন অব্দি, আমি গভর্নমেন্টের মধ্যে যাচ্ছি, ঠিক আছে? প্রাইভেট অর্গানাইজেশনস বা প্রাইভেট এডুকেশনাল অর্গানাইজেশনস যে ফিস কালেক্ট করে তার মেজরিটি পোর্শন যেটা হচ্ছে সেটা টিচার্সদের স্যালারি বা ডিফারেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ফিক্সড অ্যাসেটস, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস এর মধ্যে লাগে। ডেফিনেটলি একটা প্রফিটেবিলিটি কোশ্চেন্ট আছে, সেটাকে আমি সরিয়ে রাখছি। সব থেকে ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, এটা পিওরলি আমি প্রাইভেট অর্গানাইজেশনস এর পার্সপেক্টিভ থেকে বলছি। সেই ফ্লোটা যদি সবাই বলে যে না অনলাইন ক্লাসের মধ্যে টাকা দেবো কেন, লাইক দ্য থিং ইজ ওয়াই উইল আই পে ফিস ইফ দ্য ক্লাসেস আর অনলাইন, সেইটা যদি হয়, আর এই গোটা স্ট্রেসটা কিন্তু স্টুডেন্ট থেকে মুভ হয়ে পড়ে যাচ্ছে ওই এডুকেশনাল ইনস্টিটিউশনের উপর। এবার এডুকেশনাল ইনস্টিটিউশন যদি সাস্টেন না করতে পারে তাদের এক্সিস্টেন্সের উপর কোয়েশ্চেন চলে আসে। এইখানে ডেফিনেটলি একটা অপশন দেওয়া উচিত যে আমাদের এক্সপেন্সেস এর কিছু কম হয়নি, উই ডোন্ট ওয়ান্ট আওয়ার স্টাফস টু সাফার, আমাদের স্টাফের আমরা সাফারিং দেখতে চাই না, তাদের স্যালারি লেভেল সেম আছে যে লেভেলে থাকতে। এই ডিমান্ডটাকে মিট করার জন্য উই উড এক্সপেক্ট ভলেন্টারিলি তারপর যদি ফিস পে করে, যদি 3 মাসের জায়গায় 2 মাস করে, 3 মাসের জায়গায় 1 মাস করে, এভরিথিং অন ডিসক্রিপশন, এইটা যদি হয় and let people be a little more conscious যে তাদেরও একটা অব্লিগেশন আছে ওই ফিসটা দিয়ে স্কুলকে চালানোর, তবে এই জিনিসটা সাকসেসফুল হবে। যদি সবাই ভাবে যে না
লেট মি হোল্ড অন টু দ্যাট, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে এডুকেশনাল ইনস্টিটিউটগুলো সার্ভাইভালের জন্য। আচ্ছা, আমাকে স্যার নতুন যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছে, মানে গভর্নমেন্ট তো অলরেডি বলেছে যে লোন অ্যাপ্রুভ করবে। যারা এমএসএমই যারা করতে চাইছে বা সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রি করতে চাইছে ইন্ডিয়াকে, তো সেটা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছে তাদের কাছে কতটা হেল্পফুল হবে? স্টার্ট আপ ওয়ার্ল্ডে অলরেডি অনেক ফান্ডিং আছে। এবার তোমাকে আমি একটা ভেতরের কথা বলছি, প্রাইভেট ইকুইটি, ভিসি, আর এই সব অপরচুনিটি কিছু কিছু কান্ট্রির মধ্যে, যেখানে ধরো এখন এটা একটা গ্লোবাল প্যান্ডেমিক, ইউএসএ যদি তুমি দেখো, ইউকে তে দেখো, বিজনেস অপরচুনিটিস বা লুক্রেটিভ বিজনেস অপরচুনিটিস একটা কন্ট্রাকশন হয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ায় হয়নি। এই স্টার্টআপ গুলো, যারা প্রমিসিং স্টার্টআপ, যারা প্রোডাক্ট নিয়ে আসছে, যাদের কাছে এক্সপোজার আছে ওইসব ফোরামে, ভিসি হলো, প্রাইভেট ইকুইটি হলো, তারা কিন্তু অনেক ফান্ডিং অ্যাট্রাক্ট করছে। বুন কোথায়? অনেকগুলো ইন্ডাস্ট্রি যেগুলো স্টার্টআপ নয়, স্টার্টআপ ডেফিনেটলি একটা উইং, বাট যেগুলো স্টার্টআপ নয়, যেগুলো ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ, তারা এমএসএমই ট্যাগ নিয়ে এখন যে কি লেভেল ক্রেডিট এক্সপোজার পেতে পারে, দ্যাটস হিউমাঙ্গাস। এই যে গোটা ক্রেডিট পিরিয়ডটা এখনো শুরু হয়নি, মানে এখন যদি দেখো ব্যাংকস হ্যাভ নট স্টার্টেড, মানে ওরা লোন দিতে এখনো শুরু করে, সেই প্রসেসটা ধীরে ধীরে শুরু হবে। বাট এই যে নেক্সট 6 মান্থস একটা ক্যাপিটাল ইনফিউশনের জন্য একটা বিশাল বড় বুম, এই রেজাল্টস গুলো এক্সপেক্ট করতে পারো নেক্সট ইয়ার 2021-এর লাস্ট কোয়ার্টার ধরো, বা অক্টোবর ডিসেম্বরের কোয়ার্টারে রিয়েলাইজেশন হবে, যখন এই কোম্পানিগুলো প্রফিটেবল হতে শুরু করবে। নতুন স্পেসিফিক্যালি, পুরোনো গুলো যারা আছে তাদেরও লিকুইডিটি ক্রাঞ্চ যেটা বলছিলাম, কারণ সবারই প্রোডাকশন আটকানো, সবাইকে একটা অব্লিগেশন মিট করতে হবে, সেসব মিট করার জন্য এই লিকুইডিটি ক্রাঞ্চের জন্য ওই লোনটা, যেটা ওদের রিভাইভাল প্রসেস ডিসাইড করবে। বাট নতুন অর্গানাইজেশনস এর জন্য তুমি যদি দেখতে যাও, ইটস আ বুন। আর নট অনলি স্টার্টআপস ইজ ওয়ান পার্ট অফ ইট। আমি তোমাকে বলছি ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজও এমএসএমই হিসাবে যদি রেজিস্টার করিয়ে নেয়, যারা এক্সিস্টিং বা নতুন, তাদের অনেক সুবিধাই পাওয়া যাবে। মানে দের আর লট অফ আদার থিংস অলসো যেটা গভর্নমেন্ট বেনিফিট দিচ্ছে only with the MSME tag. মুদ্রা লোনস আছে, মুদ্রা লোনস was before even this entire package was concluded or decided, right? So মুদ্রা লোনস আছে, সেটা তো 5 বছরের প্ল্যান চলছেই। এই প্রসেসে অনেকগুলো বেনিফিটস পাওয়া যাবে। বাট স্টার্টআপ তুমি যদি বলো, ডেফিনেটলি ফ্লারিশ করবে এই মার্কেটে, আর তাদের কাছে ফান্ডিং রিসোর্সেস আছে, মানে তারা ফান্ডিং পাচ্ছে, সাফিসিয়েন্ট ফান্ডিং। আচ্ছা, একটা কোশ্চেন একটু এটা মানে আউট অফ ট্র্যাক করছি এই জায়গা থেকে বেরিয়ে, যেটা হচ্ছে একদম লেম্যান যারা রয়েছে, তারা এখন এই কম ইনকামে, বা তাদের হয়তো অনেকের রোজগার এখন মানে একবারেই বন্ধ, মানে মানে দিনের দিন রোজগার যেটা সেটাই খরচা, তো এই পরিস্থিতিতে তারা কিভাবে সার্ভাইভ করবে? এই কোশ্চেনটা যদি একটু মানে অ্যানসার করা যায়। দেখো এই গোটা পরিস্থিতি যেটাতে আমরা যাচ্ছি, সেখানে সব থেকে স্ট্রেসফুল যদি কোনো ক্লাস তুমি দেখতে পাও, তাহলে লোয়ার ইনকাম মিডল গ্রুপ, যেটা হচ্ছে মিডল এন্ড লোয়ার ইনকাম গ্রুপ, তারা সব থেকে বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে আছে। তাদের পে স্ট্রাকচার ভেরিয়েবল। এই পরিস্থিতিতে আর যেই পরিস্থিতিতে ওরা ছিল, সেই পরিস্থিতিতে কতটা সেভিং তাদের কাছে আছে, দ্যাটস অলসো ইজ কোয়েশ্চেনেবল, যেটা নিয়ে একটা প্রবলেম আছে। কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু কিছু বেনিফিটস দিয়েছে, সে বেনিফিটসটা ডেফিনেটলি রিচেবল, জনধন আর এইসব প্রোগ্রাম থেকে রিচেবল। বাট এই পপুলেশনটা কতটা বড় সেটা কিন্তু এখনো মানে দ্যাট ডেটা ইজ নট ভেরি ক্লিয়ার, যে কোন লেভেল অব্দি এই হেল্পটা, এই ফান্ডিংটা পৌঁছাচ্ছে। ডেফিনেটলি একটা সার্টেন সেকশন অফ পিপল যারা ফার্মিং এ বা এগ্রিকালচারে আছে, বা যারা রিয়েল এস্টেট এমপ্লয়িজ আছে, রেজিস্টার্ড রিয়েল এস্টেট লেবারার্স, তাদের কাছে পৌঁছাচ্ছে কিছু না কিছু। বাট সেই সেকশনটা হয়তো যদি আমাকে একটা রাফ এস্টিমেট দিতে হয়, সেটা হয়তো 15-20%, 30%, তার বেশি হবে না। সেকেন্ডলি, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, এই যে পিরিয়ডটা নেক্সট 3 থেকে 6 মাস, এভরিবডি, বিএফসি অ্যাজ আ অর্গানাইজেশন, আমি, তুমি, ডিফারেন্ট বিজনেস অর্গানাইজেশনস, এই যে সার্ভাইভাল পিরিয়ডটাতে আছে, এখানে আগেই আমি বলেছি, এখানে প্রফিটেবিলিটিটাকে সরিয়ে নিয়ে কম্প্যাশনটাকে নিয়ে আসতে হবে। গিভিং ইট ব্যাক টু দি সোসাইটি ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট উই শুড ডু নাও। এই পরিস্থিতিতে যাদের কাছে একটু এক্সট্রা আছে,
তাদের কাছে একটাই অনুরোধ, কাম ফরওয়ার্ড, ডোনেট আ বিট। ডেফিনেটলি আপনার কাছে ডিরেক্ট রিসোর্সেস থাকে, আপনার আশেপাশে যেসব লোকে কাজ করছে তাদের হেল্প করুন। আপনারা যাদেরকে চেনেন তাদের কিছু মানে নিজের নিজের ক্ষমতার মতো যেটুকু হেল্প করতে পারেন করুন, কারণ তারা এই সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। সেকেন্ডলি, আমি এটা বললাম ব্রড কোয়েশ্চেন, এই গোটা ওয়ার্কফোর্সটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটার উপরই ডিপেন্ড করছে ইকোনমিক সার্ভাইভাল। এই যে গ্রোথ, যতদিন না গ্রোথ আসবে ততদিন বাকি অনেকগুলো জিনিস সাফার করে। এডুকেশন সিস্টেম সাফার করে, হেলথ কেয়ার সিস্টেম সাফার করে, এই যে গোটা তুমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি বললে সাফার করে। ইকোনমিক গ্রোথটা রিভাইভাল ইজ ইম্পর্টেন্ট। সেই রিভাইভালটা কোন পরিস্থিতিতে কিভাবে কত তাড়াতাড়ি করা যেতে পারে ইজ আ থটফুল প্রসেস, যেটা আই এম শিওর বিজনেসরা ভাবছে, গভর্নমেন্ট ভাবছে, সবাই ভাবছে, একটা প্ল্যান লে আউট হবে। বাট দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন বিটুইন, এই যে 6 মাস 8 মাস 9 মাসের কথা বলছি, ইন বিটুইন এই লোয়ার ইনকাম গ্রুপ লেভেলকে বিভিন্ন ভাবে গভর্নমেন্টকে, প্রাইভেট এনজিওস গুলোকে আর আদার এনজিওস গুলোকে আর প্রাইভেট অর্গানাইজেশনস গুলোকে যতটা সম্ভব ভাবে সেইভাবে সাপোর্ট করতে হবে, যাতে এদের সার্ভাইভালে কোনো প্রবলেম না আসে বা এরা এই এক্সট্রিম হার্ডশিপস এর মধ্যে দিয়ে না যায়। দ্যাটস আ হিউম্যান রেসপন্সিবিলিটি দ্যাট ইচ ওয়ান অফ আস হ্যাভ টু ফুলফিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নিরঞ্জন দাকে বলছি যদি কিছু কোশ্চেন থাকে সেটা করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের কমেন্টে দুটো কোশ্চেন এসছে, তো দুটো কোশ্চেন, একটা দেবজিৎ দা করেছেন, তো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন বোধহয় স্যার। আচ্ছা, will moratorium affect credit score or CIBIL? দেখো, মোরাটোরিয়াম গভর্নমেন্ট ক্লিয়ারলি ইন্ডিকেট দিয়েছে তার কোনো ইম্প্যাক্ট হবে না তোমার ক্রেডিট স্কোরে বা সিবিল। এখন 3 মাস বলেছে, আই এম এক্সপেক্টিং ওরা আরো 3 মাস এক্সটেনশন হবে। কাউকে সিবিল স্কোর আর মোরাটোরিয়াম নিয়ে, সরি, সিবিল স্কোর আর ক্রেডিট স্কোর নিয়ে ভাবতে হবে না। তার কারণটা হচ্ছে এটা গভর্নমেন্টের রেগুলেশন, এন্ড গভর্নমেন্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছে সবাইকে, সব ব্যাংকসকে, সব ক্রেডিট রেটিং এজেন্সিকে, যে আর ইভেন ক্রেডিট কার্ড লং টার্ম পেমেন্ট যেগুলো হয় তাদেরকেও বলে দিয়েছে যে এই সব ডিফল্ট যেগুলো হচ্ছে তার কোনো এফেক্ট সিবিল বা ক্রেডিট স্কোরে আসবে না। তো সেইটার কোনো ব্যাপার নয় যে আপনি যদি মোরাটোরিয়াম যান সেটা আপনার সিবিল স্কোরে কোনো ইম্প্যাক্ট হবে না। তবে আমি যদি দেবজিতের কোয়েশ্চেন ঠিকভাবে আনসার করতে পারলাম, কোনো ইম্প্যাক্ট নেই সেটা। তো আই থিঙ্ক এই গোটা ডিসকাশনের মধ্যে সোশিও ইকোনমিক ইম্প্যাক্টটাকে আমি কভার করলাম। সোশিও ইকোনমিক ইম্প্যাক্টের মধ্যে যদি কথা বলতে চাই, প্রাইমারিলি দুটো জিনিস। এক, লোয়ার ইনকাম গ্রুপকে সবাইকে মিলে সাপোর্ট করতে হবে। নেক্সট 6 মাস 9 মাস যে প্রবলেমটা আছে সেটা সবাইকে মিলে ওভারকাম করতে হবে। সেকেন্ড, গভর্নমেন্ট, বিজনেস অর্গানাইজেশনস সবাইকে ভেবে একটা প্ল্যান লে আউট করতে হবে, যেখানে তারা এই যে লোয়ার ইনকাম গ্রুপ যেগুলো, যারা এখন একটা আনসার্টেনটির মধ্যে দিয়ে সবাই ফিরে গেছে নিজের বাড়ি, তাদেরকে কিভাবে ওয়ার্কফোর্স এর মধ্যে ফিরিয়ে আনতে পারবে। কনফিডেন্স, লাইক রিটেনিং দি কনফিডেন্স, এন্ড রিটেনিং কনফিডেন্স বোথ সাইড। একটা হচ্ছে বিজনেস সাইড, যেটা তোমার বিজনেসের একটা রেসপন্সিবিলিটি আছে নিজের এমপ্লয়ের খেয়াল রাখার, সেইটাকে কত তাড়াতাড়ি রিভাইভ করতে পারে। সেকেন্ডলি এফেক্ট হচ্ছে কিভাবে এই কোম্পানিগুলো সোসাইটিকেও ফেরত দিতে পারে, যাতে মেবি আনরিলেটেড লোয়ার ইনকাম গ্রুপ যারা, তাদেরকে সাপোর্ট করা যেতে পারে। এই দুটো জিনিস যদি ঠিকভাবে হয়, ইভেন যে লেভেলেই হোক, লাইক আমি তুমি সবাই মিলে যতটা কন্ট্রিবিউট করতে পারি সবার হেল্পের জন্য, দিস উইল গো আ লং ওয়ে ইন ডিসাইডিং হাউ কুইকলি উই কাইন্ড অফ রিভাইভ। এন্ড তার সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট যেটা বলছো, যত তাড়াতাড়ি আমরা ইকোনমিক ইম্প্যাক্টটাকে ফিরিয়ে আনতে পারবো বা নর্মালসি আনতে পারবো, তত ভালো সোশ্যাল ডেভেলপমেন্ট যেগুলো আমরা বলছি তত ভালোভাবে হবে। সো থ্যাংক ইউ, দুটো ইন্টার রিলেটেড। থ্যাংক ইউ। আমরা মোটামুটি আজকে আমাদের যে টপিক ছিল সেটা মোটামুটি কভার করলাম, এবং এতক্ষণ যারা যুক্ত ছিলেন আমাদের লাইভে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য, এবং আমাদের এই টপিকটা আমাদের সামনে তুলে ধরার জন্য, এরকম ভাবে আমরা চলতে পারি। আর অসংখ্য ধন্যবাদ নিরঞ্জন দা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। তো স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে আমাদের লাইভটা আমরা এখানে শেষ করছি। বিশেষ ধন্যবাদ। 30 সেকেন্ডস নেবো। যা ভালো কাজ তোমরা করছো করে যাও।
দুটো জিনিস বলবো, এই পরিস্থিতির মধ্যে তোমরা যে এত হাজার হাজার মানুষকে হেল্প করছো, ট্রাস্ট মি, অ্যাজ ইন্ডিয়ান, লাইক অ্যাজ ইন্ডিয়ান রেসিডেন্টস, এক একজনকে এইভাবে হেল্প করা উচিত। কাম ফরওয়ার্ড, মেবি ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে ইনভলভ হওয়া সম্ভব সেভাবে ইনভলভ হয়ে এই গোটা পরিস্থিতি থেকে ওভারকাম করতে হবে। আর the more we do it together the better it is, সেটাই সাজেশন। এই বলে অশেষ ধন্যবাদ জানালাম নিরঞ্জনকে, সিদ্ধার্থকে আর গোটা বর্ধমান ফুডিজ ক্লাবকে। খুব ভালো কাজ করছো, আগেও করে যাও। থ্যাংক ইউ স্যার, আমরা এখানে Thank you, sir. প্রত্যেককে Thank থ্যাংক you. ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।